সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। 2020-2021 শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমি গত ক্লাসে পরিচিতিমূলক একটা ক্লাস নিয়েছিলাম। উক্ত ক্লাসে আমার পরিচিতি প্রদান করেছিলাম আমি রামকৃষ্ণ ধর, প্রভাষক, রসায়ন। অর্থাৎ আমি তোমাদের রসায়ন বিষয়ের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করব এবং পাশাপাশি পারস্পরিক আদান প্রদান বা যোগাযোগের মাধ্যমে রসায়ন বিষয়কে সহজে উপস্থাপন করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্রের অধ্যায়, সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ রসায়ন প্রথম পত্রের উপর একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে বলেছিলাম আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ থেকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তথা গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। উক্ত অধ্যায়ে পদার্থের গঠন, অণু, পরমাণু সম্পর্কে ধারণা এবং পরমাণুর বিভিন্ন মডেল সংক্রান্ত আলোচনার পাশাপাশি ইলেকট্রন বিন্যাস, পরমাণুর পরিচিতি ইত্যাদি যে সকল বিষয়গুলো আছে আমরা গত ক্লাসে বলেছিলাম। আমরা জানি রসায়ন বলতে কিছু 118টি যে মৌলিক পদার্থ রয়েছে তাদের সম্পর্কে আলোচনা বা তাদের বিক্রিয়াগত কারণে বিভিন্ন যৌগের যে সৃষ্টি হয় সেই যৌগ সম্পর্কে আলোচনা। তাহলে আমরা রসায়ন বলতে প্রথমে যে জিনিসটা বুঝি, আমরা যদি ভাগ করি, প্রথমে আমরা একটা পদার্থ নিলাম। এই পদার্থকে যখন আমরা ভাঙব তখন ওই পদার্থের অনেকগুলো অণু পাব। এই অণুকে যখন ভাঙব আমরা যে সকল পরমাণু পাবো। একটা পদার্থকে ভাঙলে আমরা অণু পাবো, অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো। পরমাণুকে ভাঙলে আমরা তিনটি জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে স্থায়ী বা মৌলিক কণিকা, এরপর হচ্ছে অস্থায়ী কণিকা এবং 3 নাম্বার হচ্ছে কম্পোজিট কণিকা। অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা তিনটা বিষয় পাবো। একটা হচ্ছে স্থায়ী বা মৌলিক কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কি? যে সকল কণিকা সকল পরমাণুর মধ্যে সবসময় বিদ্যমান থাকবে সে সকল কণিকাকে স্থায়ী বা মৌলিক কণিকা বলে। একটা ব্যতিক্রম আছে, নিউট্রন। শুধু নিউট্রন যেটা আছে সেটা হাইড্রোজেনে থাকে না। বাকি সকল পরমাণুর মধ্যে যে সকল কণিকা থাকবে সেই সকল কণিকাকে আমরা স্থায়ী বা মৌলিক কণিকা বলবো, যেটিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটা কণা সকল পরমাণুর মধ্যে থাকবে, শুধু হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেনে নিউট্রন নামক কণিকাটি থাকে না। অস্থায়ী কণিকা হচ্ছে যে সকল কণিকা পরমাণুতে খুব অল্প সময়ের জন্য বিরাজমান থাকে বা বিদ্যমান থাকে তাকে আমরা বলি অস্থায়ী কণিকা। এদের কতগুলো প্রকার আছে বা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মেসন। এটা হচ্ছে মৌলিক কণিকা বলতে তিনটে, আর অস্থায়ী কণিকা যেগুলো লেখা হচ্ছে এগুলো হচ্ছে উদাহরণ: মেসন, পায়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন। আবার বলছি, এই সকল কণিকা হচ্ছে অস্থায়ী কণিকার উদাহরণগুলো হচ্ছে মেসন, পায়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো
এবং পজিট্রন। আর কম্পোজিট কণিকা বলতে বোঝায় স্থায়ী এবং অস্থায়ী কণিকার সমন্বয়ে গঠিত কিছু ভারী কণিকা, যেমন ডিউটেরন এবং আলফা কণা। এই ছিল পদার্থকে ভাঙলে যা আমরা অণু পরমাণু পাবো, তাদের থেকে যে কণিকাগুলো পাওয়া যাবে সেই কণিকাগুলোর একটা চিত্র, যেখানে স্থায়ী মৌলিক কণিকা হিসেবে থাকবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা হিসেবে থাকবে মেসন, পায়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এবং পজিট্রন। এবং কম্পোজিট কণিকা যেটা স্থায়ী এবং অস্থায়ী কণিকার সমন্বয়ে গঠিত কিছু ভারী কণিকা, যেগুলো হচ্ছে ডিউটেরন এবং আলফা কণা। আমরা ধীরে ধীরে এই মৌলিক কণিকা সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব। এখন আমরা যে মৌলিক কণিকাগুলো পেয়েছি তাদের একটি তুলনামূলক বিবরণ দেওয়ার চেষ্টা করি। এখানে চকটা একটু খেয়াল করবে, লেখা বেশি বিদায় লেখাগুলো একটু ছোট লাগছে। মৌলিক কণিকা চিহ্ন, আধানের প্রকৃতি, ভর, এটা হচ্ছে প্রকৃত ভর, আর এটা হচ্ছে প্রোটনের তুলনায় ভর। চার্জ, অবস্থান, আবিষ্কারক এবং কিভাবে পাওয়া যায়। আমরা যদি ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রনকে আমরা প্রকাশ করব ই বা একে আমরা প্রকাশ করতে পারি E0-1। আধানের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক, প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর প্রোটনের তুলনায় ভর হচ্ছে 1/1837 ভাগ। এর চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে পরমাণুর কক্ষপথে বা শক্তি স্তরে। এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে পরমাণুর কক্ষপথে বা শক্তি স্তরে। এরপর যদি আমরা বলি আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে জে জে থমসন। 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। আর কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে ক্যাথোড রশ্মির মধ্যে। আমি আরেকটু বলি, ইলেকট্রন চিহ্ন হচ্ছে ই বা 0-1ই। আধানের প্রকৃতি ঋণাত্মক, ভর প্রকৃত ভর হচ্ছে 9.11 10⁻⁻28 গ্রাম, আর কেজি 3 এর -31 কেজি। প্রোটনের তুলনায় ভর 1/1837। চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অবস্থান নিউক্লিয়াসের বাইরে পরমাণুর কক্ষপথে। আবিষ্কারক স্যার জে জে থমসন 1897 সালে। কিভাবে পাওয়া যায়, ক্যাথোড রশ্মির মধ্যে পাওয়া যায়। এরপর যদি আমরা আসি প্রোটন, এটাকে প্রকাশ করব পি বা 11H+ দ্বারা। এর আধানের প্রকৃতি ধনাত্মক, প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটনের তুলনায় ভর হচ্ছে 1। এর চার্জ, এটা ধনাত্মক। ইলেকট্রন এবং প্রোটনের চার্জের পরিমাণ সমান কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে চার্জ হবে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অবস্থান পরমাণুর নিউক্লিয়াসে। আবিষ্কারক রাদারফোর্ড।
1919। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস দ্বারা উৎপন্ন H2 গ্যাস দ্বারা উৎপন্ন পজিটিভ রশ্মির মধ্যে। তাহলে প্রোটনে পি বা 11s প্লাস এর আদানের প্রকৃত হচ্ছে ধনাত্মক, আদানের প্রকৃত বল হচ্ছে 1.673 ইনটু 10⁻24 গ্রাম, প্রোটনের তুলনায় বল হচ্ছে 1, চার্জ 1.6 ইনটু 10⁻19 কুলম, অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে, আবিষ্কার রাদারফোর্ড 1919 সালে, এবং হাইড্রোজেন গ্যাস দ্বারা উৎপন্ন পজিটিভ রশ্মির মাধ্যমে এটিকে পাওয়া যায়। এরপর আসি আমরা নিউট্রনে। নিউট্রনকে আমরা প্রকাশ করব n বা 10n দ্বারা। এর আদানের প্রকৃতি ধনাত্মক, প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সেম, 1.675 ইনটু 10⁻24 গ্রাম, প্রোটনের তুলনায় ভর 1, এটি হচ্ছে আদান নিরপেক্ষ। নিউট্রন আদান নিরপেক্ষ, তার মানে এর কোনো আদান নেই, হাইফেন দিলাম আমি। এর অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। এটা করা হয় আলফা কণা দ্বারা বিই কে মানে বেরিলিয়ামকে আঘাত করে। আমরা একটু দেখি এদের সম্পর্কে যে বিবরণটা দেওয়া হয়েছে, সেটা হলো নিউট্রন আদান নিরপেক্ষ, ভর 1.675 ইনটু 10⁻24 প্রকৃত ভর, প্রোটনের তুলনায় ভর হচ্ছে 1, এটি চার্জ নিরপেক্ষ, অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন, এবং কিভাবে আবিষ্কার করেন? আলফা কণা দ্বারা বেরিলিয়ামকে আঘাত করে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন সম্পর্কে বা নিউট্রন আবিষ্কার করতে সচেষ্ট হন। এরপর আমরা বললাম স্থায়ী কণিকা মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সকল পরমাণুর মধ্যে বিদ্যমান, কিন্তু হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি 11H। হাইড্রোজেন হচ্ছে একমাত্র পরমাণু যাতে কোনো নিউট্রন নেই। এরপর একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, কিভাবে প্রোটনের সৃষ্টি হয়? আমরা প্রোটনকে প্রকাশ করেছি এভাবে 11H প্লাস, এভাবে প্রোটনকে প্রকাশ করেছি। অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটনের সৃষ্টি হয়। আমি আবার বলছি, হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটনের সৃষ্টি হয়। তাহলে হাইড্রোজেনেও কোনো নিউট্রন ছিল না। আবার প্রোটনের ক্ষেত্রে আমি কি করছি? হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন বের করছি, ফলে হাইড্রোজেনে আছে একটি ইলেকট্রন, প্রোটন সৃষ্টি হওয়ার সময় সেই ইলেকট্রনটি আমি হাইড্রোজেন থেকে বের করে নিচ্ছি। অর্থাৎ প্রোটন হচ্ছে এমন একটি কণিকা যাতে কোনো ইলেকট্রন এবং নিউট্রনের। প্রশ্ন হলো কিভাবে প্রোটনের সৃষ্টি হয়? আনসার হবে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটনের সৃষ্টি হয়। অর্থাৎ প্রোটন হচ্ছে এমন একটি কণিকা যাতে ইলেকট্রন ও নিউট্রন নেই। অর্থাৎ প্রোটন হচ্ছে এমন একটি কণিকা যাতে ইলেকট্রন ও নিউট্রন নেই, অর্থাৎ ইলেকট্রন এবং নিউট্রনবিহীন কণিকা হচ্ছে প্রোটন। আমরা ইলেকট্রনের ভর বলেছি 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু দেখি। ইলেকট্রনের ভর নির্ণয় 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন
ক্যাথোড পরীক্ষা থেকে একটি ইলেকট্রনের চার্জ বাই ভর মানে ইলেকট্রনের চার্জকে ভরের একটি অনুপাত হিসাব করেন, যে অনুপাতের মান হলো 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। আবার আমরা জানি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹, তাহলে ইকে ই বাই এম দ্বারা ভাগ করলে আমরা ভরের মান পাচ্ছি। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই 1.6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 1.76 ইন্টু 10⁸, এটা সলভ করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 9.1 ইন্টু 10⁻31 কেজি। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের ভর যে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করেন, যে মানটি 9.1 ইন্টু 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ নির্ণয় সর্বপ্রথম 1909 সালে বিজ্ঞানী রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন, যেটার মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। পরবর্তীতে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মাইকেল ফ্যারাডে মত প্রকাশ করেন যে সিলভার আয়নকে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত করতে 108 গ্রাম সিলভারে পরিণত করতে 1 মোল ইলেকট্রনের প্রয়োজন হয়। 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আমি আবার বলছি, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মত প্রকাশ করেন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় 1 মোল সিলভার আয়নকে সিলভার পরমাণুতে পরিণত করতে 1 মোল ইলেকট্রন প্রয়োজন হয়। 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রন প্রয়োজন হয় 1 মোল সিলভার আয়নকে সিলভার পরমাণুতে পরিণত করতে। আবার সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ চালানো হলে 1 মোল বা 108 গ্রাম সিলভার সঞ্চিত হতে 1 মোল ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে এখানে 1 মোল ইলেকট্রন মানে এই পরিমাণ বিদ্যুৎ আমাকে প্রবাহিত করতে হয়। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ চালালে 108 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হতে 96500 কুলম বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে প্রথমে বললাম সিলভার আয়নকে সিলভার পরমাণুতে পরিণত করতে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন প্রয়োজন। আবার 108 গ্রাম সিলভার সঞ্চিত হতে 96500 কুলম বিদ্যুৎ প্রবাহিত করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 1 মোল ইলেকট্রনের চার্জ সমান 96500 কুলম। তাহলে 1 মোল ইলেকট্রন মানে 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রনের চার্জ হচ্ছে 96500 কুলম। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ সমান আমরা লিখতে পারি 96500 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। আমি আবার বলছি 1 মোল ইলেকট্রনের চার্জ 96500 কুলম। সুতরাং 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ 96500 কুলম। এটাকে একটি ইলেকট্রনের চার্জ যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি 1.602 ইন্টু 10⁻19 কুলম। আমি এখানে একটু ফ্রেশ করে লিখি, ইলেকট্রনের চার্জ সমান 1.6 ইন্টু বা 602 ইন্টু 10⁻19 কুলম। এখান থেকে আমরা একটা মান লিখছি পরে 1.602 ইন্টু 10⁻20 EMU equal to 4.8 into 10⁻10 ESU।
এর চার্জ পেলাম আমরা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, যেটাকে আমরা আরেকটা একক ই লিখেছি 1.602 ইন্টু 10⁻⁻20 EMU, এবং যার আরেকটা এককে যদি আমরা নিয়ে যাই 4.8 ইন্টু 10⁻10 ESU। এই এককগুলোর নাম হচ্ছে EMU, এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ESU এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করেছি সেটা এখানে দেখো, 10 কুলম সমান 1 EMU, সুতরাং এত কুলম সমান এত ডিভাইডেড বাই 10। আবার বলছি 10 কুলম সমান 1 EMU, তাহলে 1 কুলম সমান 1/10, তার মানে কুলম থেকে EMU তে দেখে 10 দ্বারা ভাগ করতে হবে। আমরা সেটাই করেছি, 10⁻19 থেকে 10 দ্বারা ভাগ করে 10⁻20 তে এসেছি। আবার 1 EMU সমান 3 ইন্টু 10⁻10 ESU, তাহলে এই EMU থেকে ESU তে যেতে এটাকে 3 ইন্টু 10⁻10 দ্বারা গুণ করতে হবে, 4.8 ইন্টু 10⁻10 ESU। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবি, EMU সমান ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আর ESU সমান ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 10 কুলম ইকুয়াল টু 1 EMU ইকুয়াল টু 3 ইন্টু 10⁻10 ESU। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। একটু আশা করি তোমরা বুক লিস্ট পেয়েছো। বুক লিস্টে দেখে তোমরা রসায়ন প্রথম পত্রের যে বইটি বলেছি অক্ষরপত্র প্রকাশনী, যার লেখক ডাক্তার মাহবুব হাসান লিঙ্কন এবং প্রমুখ, ওই বইটি কিনে নিবে। বই থেকে এবং আমার পড়ানো অংশ থেকে কম্বিনেশন করে তোমরা প্রথম থেকেই পড়ালেখা কন্টিনিউ করে যাও, ফলে সুফল পাবে। পড়ার জমিয়ে রাখার চেষ্টা করবে না। আমি আমার পরিচিতিটা আবার একটু লিখে দিই। রামকৃষ্ণ ধর, প্রভাষক, রসায়ন। ক্লাসের পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, কোনো বিষয় সম্পর্কে তোমরা অবগত হতে চাও বা আমার কাছ থেকে কোনো ইনফরমেশান চাও, সেই হিসেবে ডায়েরি তো আমার একটা নাম্বার দেয়া আছে, ডায়েরি থেকে পেয়েছো হয়তো বা, ডায়েরি থেকে আমার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি একটু করে। যদি কোনো প্রয়োজন হয়, কিছু জানতে চাও বা ক্লাসে যদি বোঝানোর ক্ষেত্রে কোনো কিছু না বুঝো, সেক্ষেত্রে আমাকে ডায়েরি থেকে নাম্বার যেটা দেওয়া আছে 01818863536, অথবা আরেকটা নাম্বার 01873091890, এই নাম্বারে কল করে তোমাদের কোনো ইনফরমেশান জানার থাকলে বা আমার সাথে কোনো কিছু জানতে চাইলে কোনো বিষয়ে, সেই সম্পর্কে তোমরা জেনে নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।